সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, স্বাগত জানাচ্ছি সরকারি সাহিত্য কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। আমি বুলবুল আহমেদ, প্রভাষক জীববিজ্ঞান। আমাদের আজকের ক্লাস জীববিজ্ঞান প্রথম পত্র অধ্যায়ের সপ্তম যে অধ্যায়টি রয়েছে সেই বিষয়ে আমরা আবৃতবীজ উদ্ভিদ নিয়ে কথা বলবো। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম নগ্নবীজ উদ্ভিদ এবং নগ্নবীজ উদ্ভিদে আমরা যে সাইকাস একটি উদ্ভিদ, সেই সাইকাস উদ্ভিদ সম্পর্কে আমরা বিস্তারিত পড়েছিলাম। আজকে আমরা আবৃতবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য পড়ব এবং সেই সাথে যেহেতু আমরা এর আগে নগ্নবীজ উদ্ভিদ পড়েছিলাম, নগ্নবীজ উদ্ভিদ এবং আবৃতবীজ উদ্ভিদের মধ্যে পার্থক্য পড়ব। আমরা আরও পড়ব আবৃতবীজ উদ্ভিদের স্বভাব বা স্বরূপ অর্থাৎ হ্যাবিট এবং হ্যাবিট্যাট পড়ব। মূল, কাণ্ড, পাতার যে ধরন রয়েছে আবৃতবীজ উদ্ভিদের, সেই ধরনগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করা হবে। তো মূল, কাণ্ড এবং পাতা কেন পড়ব, মানে এই ধরনগুলো কেন পড়ব তার আগে আসলে বলে নেই আবৃত উদ্ভিদ কিনা অথবা এই আবৃত উদ্ভিদটি কোন গোত্রের কোন গণ এবং প্রজাতির মধ্যে অন্তর্ভুক্ত করা যায় সে বিষয়ে, অর্থাৎ শ্রেণীবিন্যাস তোমরা জেনেছ, সেই শ্রেণীবিন্যাসও আমরা যখন করব তখন যেন আমরা সহজেই করতে পারি। অর্থাৎ মূল, কাণ্ড এবং পাতার যে বৈশিষ্ট্য রয়েছে বা ধরন রয়েছে, সেই ধরনগুলোর উপর ভিত্তি করে এই যে আবৃত উদ্ভিদের যে শ্রেণীবিন্যাস, সেই শ্রেণীবিন্যাস করতে যেন সহজ হয়, এজন্য আমরা মূল, কাণ্ড, পাতা সম্পর্কে আমরা বিস্তারিত পড়ব। তো আমরা আবৃত উদ্ভিদের সংজ্ঞা আমরা পড়ব। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে আবৃত উদ্ভিদের যে অপোজিটে যেটা রয়েছে নগ্নবীজ উদ্ভিদ, সেই নগ্নবীজ উদ্ভিদের আমরা সংজ্ঞা পড়েছিলাম। তখনই আমরা আসলে আবৃত উদ্ভিদ সম্পর্কে জেনেছিলাম। তো আমরা আজকে পড়ব আবৃত উদ্ভিদ কাকে বলে। তো খুব সহজ একটি বিষয়, আবৃত উদ্ভিদ কাকে বলে। যেসব উদ্ভিদের বীজ ফলের অভ্যন্তরে থাকে তাই তো আবৃত উদ্ভিদ। তো আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি লিচু গাছের লিচু ফল। সেই লিচু ফলের বীজ আমরা জানি যে হলো ফলের অভ্যন্তরে থাকে, অর্থাৎ ফলের যে বাইরের আবরণ, সেই আবরণের পরে ফলের অংশ, তার মাঝেই কিন্তু সেই বীজটি থাকে। তো এই যে বীজের বাইরে এবং ফলের বাইরের আবরণ, এই অংশটা কিন্তু সাদা, যেটা আমরা খেয়ে থাকি লিচুতে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় কিন্তু অ্যারিল। যাই হোক, সেই ফলের যে বাইরের আবরণ, তারপরে যে অ্যারিল, তার মধ্যে যে বীজ, এই বীজ, তো এটি কি হলো? ফলের অভ্যন্তরে কিন্তু থাকলো। সো এটাকে আমরা কি বলবো? আবৃত বীজ, বা এই উদ্ভিদকে বলবো আবৃত উদ্ভিদ। শুধু লিচুই তো নয়, আম, জাম, কাঁঠাল, পেয়ারা, যতগুলো এরকম বৈশিষ্ট্য রয়েছে সবই আসলে আবৃত উদ্ভিদ। শুধু তাই নয়, তেল জাতীয় উদ্ভিদ রয়েছে, চিনাবাদাম, সরিষা, এছাড়া সবজি, শিম, বরবটি, এগুলো কিন্তু আবৃত উদ্ভিদ আমরা বলবো। তো আবৃতবীজ উদ্ভিদের সম্পর্কে কিছু সাধারণ কথা বলি। সেক্ষেত্রে আমরা আবৃতবীজ উদ্ভিদকে যদি ইংরেজি প্রতিশব্দ দেখি তাহলে কি হয়? অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম হলো ইংরেজি প্রতিশব্দ। এখন এই অ্যাঞ্জিওস্পার্ম শব্দটি দুটি গ্রিক শব্দ অ্যাঞ্জিয়ন এবং স্পার্মোস, অ্যাঞ্জিয়ন এবং স্পার্মোস থেকে এসেছে। অ্যাঞ্জিয়ন, গ্রিক শব্দ অ্যাঞ্জিয়ন অর্থ হলো ভেসেল বা কন্টেইনার, যার বাংলা কিন্তু পাত্র, এবং স্পার্মোস মানে হলো সিড বা বীজ। তাহলে কি ঘটলো? এখানে বীজ এবং পাত্র, তার মানে বীজ একটি পাত্র বা কোনো কিছুর অভ্যন্তরে থাকে, অর্থাৎ সিড ভেসেলের মধ্যে থাকে। তো এখানে আসলে ওইটাই আর কি, যে বীজ ফলের মধ্যে থাকবে। তো এইভাবেই দুটি গ্রিক শব্দ থেকে, অ্যাঞ্জিয়ন এবং স্পার্মোস থেকে অ্যাঞ্জিওস্পার্ম শব্দটি এসেছে, যার বাংলা প্রতিশব্দ হলো আবৃতবীজী উদ্ভিদ। তো এই উদ্ভিদের আরেক নাম পুষ্পক উদ্ভিদ বা ফ্লোয়ারিং উদ্ভিদ। পুষ্পক উদ্ভিদ বা ফ্লোয়ারিং উদ্ভিদ কেন বলা হচ্ছে? কারণ আমরা জানি ফল হতে গেলে ফুল থাকতে হয়। সো এখানে এই উদ্ভিদের গুলোতে অবশ্যই ফুল হয়, না হলে তো ফলের অভ্যন্তরে বীজ হবে না, অর্থাৎ ফল হবে না। তো এই জন্য এই উদ্ভিদকে কি বলা যাবে? ফ্লোয়ারিং প্লান্টস বা পুষ্পক উদ্ভিদও বলা যায়। 13 কোটি বছর আগে আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি হয়েছিল। আমরা জানি যে এর আগে পড়েছিলাম নগ্নবীজী উদ্ভিদ, সে নগ্নবীজী উদ্ভিদ কিন্তু আরও আগে উৎপত্তি হয়েছিল।
এটা এমসিকিউর জন্য এসব গুরুত্বপূর্ণ। আবৃত উদ্ভিদ অনেক ছোট হতে পারে, এছাড়া বড় হতে পারে, অর্থাৎ এর আকৃতি আকার সম্পর্কে বলা হচ্ছে। তো ছোট উদ্ভিদ, সবচেয়ে ছোট আবৃত উদ্ভিদের যে আকার সেটাকে বলা হচ্ছে 0.1 মিলিমিটার। আর সবচেয়ে উঁচু যেটা বলছে সেটা হচ্ছে 500 ফুট উঁচু হতে পারে। তো আমরা এক্সাম্পলটাও জানবো। উলফিয়া গণ যে আছে সেটি সবচাইতে ছোট আবৃত উদ্ভিদ। তো এরপরে আমরা দেখি আবৃত উদ্ভিদের বৈশিষ্ট্য। সে বৈশিষ্ট্য নিয়ে আমরা যদি কথা বলি তাহলে আমরা অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো পড়ার সাথে সাথে নগ্নবীজী উদ্ভিদের যে বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম সেগুলো কিন্তু আমরা স্মরণ করার চেষ্টা করব। তো দেখি আবৃত উদ্ভিদের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে স্পোরোফাইট। আবৃত উদ্ভিদ স্পোরোফাইট, অর্থাৎ আবৃতবীজী উদ্ভিদ স্পোরোফাইট মানে হলো এদের যদি আমরা দেহকোষ নেই সেক্ষেত্রে দেহকোষ হবে কি হবে, টয়সেন, অর্থাৎ ডিপ্লয়েড হবে। অর্থাৎ স্পোরোফাইট মানে হলো এদের দেহকোষটি হবে ডিপ্লয়েড এবং এদের গ্যামেট সৃষ্টি হবে হ্যাপ্লয়েড এবং গ্যামেট সৃষ্টি হবে। তো অবশ্যই গ্যামেটগুলো হ্যাপ্লয়েড এবং গ্যামেট স্ত্রী গ্যামেটগুলো সৃষ্টি হয়। এরপর বলা হচ্ছে পুষ্পক। আমরা একটু আগেই জেনেছি যে এগুলোকে ফ্লাওয়ারিং প্লান্টস বলা হয়। এরপরে বলছে ভাস্কুলার টিস্যু সমৃদ্ধ। তো ভাস্কুলার টিস্যু যে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু রয়েছে, অর্থাৎ এই জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু অবশ্যই আবৃত উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং এখানে এটি বিদ্যমান। তো বলছে গর্ভকেশর থাকবে। তো গর্ভকেশরে কি থাকে, গর্ভাশয় থাকে, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড, এই তিনটি অংশে বিভক্ত করা যায়। তো গর্ভকেশর একটু যদি আঁকানোর চেষ্টা করি, এটা যদি হয় গর্ভকেশর, তাহলে এখানে এই গর্ভকেশরকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। যেমন এটা গর্ভাশয়, এটা গর্ভদণ্ড, এটা হলো গর্ভমুণ্ড। এখন বলছে গর্ভাশয় আবদ্ধ প্রকোষ্ঠ বিশিষ্ট। তো এখানে যে গর্ভাশয় রয়েছে সেই গর্ভাশয়টি এবং আবদ্ধ প্রকোষ্ঠ বিশিষ্ট সে কথাটি বলা হচ্ছে। আচ্ছা, এরপরে বলছে ডিম্বক গর্ভাশয়ের অভ্যন্তরে সৃষ্টি হয়। এই গর্ভাশয়ের অভ্যন্তরে ডিম্বক সৃষ্টি হবে। যেমন একটু দেখে নিই আমরা, ডিম্বকগুলো এই গর্ভাশয়ের মাঝে থাকবে, সেটা বলা হচ্ছে। এরপরে বলছে যে তো ডিম্বক যেহেতু বীজে পরিণত হয়, এই ডিম্বকগুলো আমি যে লাল বিন্দু দিয়ে দেখাচ্ছি, এইগুলো পরবর্তীতে কি হবে, বীজে পরিণত হবে। তখন কি হবে, আমরা যে এই যে গর্ভাশয় পেলাম, সেই গর্ভাশয় তো ফলে পরিণত হয়। তাহলে কি হলো, এই ফলের অভ্যন্তরেই কিন্তু এই বীজগুলো থেকে গেল। অর্থাৎ এটি তখন কি হবে, উদ্ভিদটি আবৃতবীজী উদ্ভিদ হবে। এরপরে বলেছে ফ্লাজেলা সম্পর্কে। আমরা নগ্নবীজী উদ্ভিদে দেখেছিলাম ফ্লাজেলা থাকে, শুক্রাণুতে ফ্লাজেলা থাকে, কিন্তু এই আবৃতবীজী উদ্ভিদে শুক্রাণুতে ফ্লাজেলার আসলে প্রয়োজন নেই। কারণ এখানে আমরা যে টিউব সৃষ্টি হবে, গর্ভমুণ্ডে পতিত হবে, গর্ভমুণ্ডে টিউব সৃষ্টি হবে, সেই টিউবের মধ্যে দিয়ে শুক্রাণু এসে এই ডিম্বাণু সাথে মিলিত হবে। তো পরাগায়নকালে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়। পরাগায়নকালে পরাগরেণু কোথায় আসবে, এখানে এই গর্ভমুণ্ড এখানে আসে পতিত হবে। এদের দ্বিনিষেক ঘটে, অর্থাৎ দুটি যে শুক্রাণু, সেই শুক্রাণু দুইবার করে নিষেক হবে, ফলে যে অ্যান্ডোস্পার্ম গঠিত হবে সেই অ্যান্ডোস্পার্ম হবে ট্রিপ্লয়েড হবে। এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমরা নগ্নবীজী উদ্ভিদে দেখেছিলাম অ্যান্ডোস্পার্ম ডিপ্লয়েড। তাহলে মোটামুটি এগুলো সম্পর্কে ক্লিয়ার। এরপরে আরও বৈশিষ্ট্য রয়েছে, সেদিকে আমরা যাচ্ছি। তো বলছে আর্কিগোনিয়া সৃষ্টি হয় না আবৃতবীজী উদ্ভিদের। আমরা নগ্নবীজী উদ্ভিদে দেখেছিলাম আর্কিগোনিয়া সৃষ্টি হয়। তো আর্কিগোনিয়া একটি কিন্তু উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য নয়। এই আর্কিগোনিয়া যেহেতু উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য নয়, সো আবৃতবীজী উদ্ভিদে এটা থাকবে না। তো আর্কিগোনিয়া সম্পর্কে আমরা গত ক্লাসে বলেছিলাম, সো এই ক্লাসে আর বলছি না। তো জাইলেম টিস্যুতে প্রকৃত ভেসেল এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে। তার মানে হলো এটি যে ভাস্কুলার উদ্ভিদের যে বৈশিষ্ট্য, পরিপূর্ণ বৈশিষ্ট্য, সেই পরিপূর্ণ বৈশিষ্ট্যই কিন্তু এখানে রয়েছে। তো
এখানে এই আবৃত বিদ্যুৎগুলো একবীজপত্রী বা দ্বিবীজপত্রী হতে পারে, এজন্যই বলা হচ্ছে একটি বা দুটি বীজপত্র থাকবে। তো দুটি বীজপত্র থেকে দ্বিবীজপত্রী, একটি বীজ থাকলে আমরা একবীজপত্রী উদ্ভিদ বলি। তো তার মানে কি দাঁড়ালো, আবৃতবীজ উদ্ভিদ একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী হতে পারে। এরপরে বলা হচ্ছে শুক্রাণু নিশ্চল। আমরা একটু আগেও দেখেছি শুক্রাণুতে ফ্লাজেলা থাকে না, তো ফ্লাজেলা না থাকলে শুক্রাণু নিশ্চল হবে, এই বিষয়টা কিন্তু স্বাভাবিক। তো আর্কিগোনিয়া সৃষ্টি হয় না মানে আর্কিগোনিয়া অনুপস্থিত, সেটা তো আমরা বলবই। এরপর বলছে সুস্পষ্ট জনুক্রম বিদ্যমান, অর্থাৎ এতে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড অবস্থার সৃষ্টি হয়। এরপরে আমরা আবৃত উদ্ভিদদের সংখ্যা ও বিস্তৃতি সম্পর্কে যদি আমরা দেখি তাহলে কি হবে, তাহলে আমরা জানতে পারবো শনাক্তকৃত, পৃথিবীতে শনাক্তকৃত আবৃত উদ্ভিদের সংখ্যা এ পর্যন্ত কয়টি। তো তার আগে বলে নেওয়া দরকার, আমরা আগেও জেনেছিলাম যে আবৃতবীজ উদ্ভিদই এখন এই পৃথিবীতে সবচাইতে সংখ্যাগরিষ্ঠ। তো আমরা দেখেছিলাম কি মেসোজোয়িক যুগে কিন্তু আবৃতবীজ উদ্ভিদ সংখ্যাগরিষ্ঠ ছিল না, ছিল কি নগ্নবীজ উদ্ভিদ। তো যাই হোক, এখন আবৃতবীজ উদ্ভিদ প্রজাতি সবচাইতে বেশি। তো আমরা যতগুলো শনাক্ত করা সম্ভব হয়েছে, তো সেই সংখ্যাটা হলো বা সেই প্রজাতির সংখ্যা হলো 2,87,000। তো বাংলাদেশে কতগুলো, বাংলাদেশে আবৃত উদ্ভিদ কিন্তু 5,000, এটা শনাক্তকৃত আর কি, যে আরও শনাক্ত হতে পারে। তো বলছে কার মতে, প্রফেসর এম সালার খানের মতে বাংলাদেশে আবৃত উদ্ভিদের সংখ্যা 5,000। তো আরেক জায়গায় বলা হয়েছে, যেমন এনসাইক্লোপিডিয়া অফ ফ্লোরা অ্যান্ড ফলো অফ বাংলাদেশ অনুযায়ী এই নথিভুক্ত প্রজাতির সংখ্যা হলো 3,611টি। তো আরেকটি আছে ন্যাশনাল হার্বোরিয়াম থেকে 2015 সালে প্রকাশ করা হয়েছিল 19টি নতুন প্রজাতি। তো সব এই 19টি আর ইন অ্যাভারেজ 3,600 বা আরও বেশি, সব কিছু মিলে তাই বলা যায় যে বাংলাদেশে নথিভুক্ত প্রজাতির সংখ্যা হবে প্রায় 4,000। অর্থাৎ আমরা এভাবেই মনে রাখার চেষ্টা করব, বাংলাদেশে আবৃত উদ্ভিদ প্রজাতির অর্থাৎ নথিভুক্ত প্রজাতি বা শনাক্তকৃত প্রজাতির সংখ্যা 4,000 আমরা এইভাবে মনে রাখবো। এবং পৃথিবীতে আবৃত উদ্ভিদের সংখ্যা মোট হলো 2,87,000। তো একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আমরা এখন পড়ব, নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের মধ্যে পার্থক্য। তো এখানে প্রথমে আমরা দেখব এই উদ্ভিদ, দুই ধরনের উদ্ভিদে গর্ভাশয়, গর্ভদণ্ড এগুলো কি অবস্থা আছে কিনা। তো নগ্নবীজি উদ্ভিদে আমরা কি দেখেছিলাম, গর্ভাশয় এবং গর্ভদণ্ড নেই। কেন দেখেছিলাম, কারণ এতে তো ফলও নেই, ফল হয় না। তো কেন ফল হয় না, কারণ গর্ভাশয় নেই তাই। তো নগ্নবীজিতে থাকবে না, আবৃত উদ্ভিদ কিন্তু এটাতে অবশ্যই থাকবে। এরপরে আমরা দেখব ফল সৃষ্টি। তো যেহেতু গর্ভাশয় নেই নগ্নবীজি উদ্ভিদে, তাই ফল হবে না। আবৃত উদ্ভিদ কী হবে, গর্ভাশয় থাকার ফলে ফল সৃষ্টি হবে। বীজের অবস্থান কোথায়, নগ্নবীজ উদ্ভিদের বীজ তো ফলের মধ্যে থাকবে না, কারণ ফলই তো নেই। আবৃত উদ্ভিদে ফল কোথায় থাকবে, বীজ কোথায় থাকবে, ফলের ভিতরে। এরপর আমরা দেখি আর্কিগোনিয়া। আমরা আগে বলেছিলাম, বারবার বলেছি, আর্কিগোনিয়া উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য নয়, অথচ এটা নগ্নবীজি উদ্ভিদেই সৃষ্টি হয়, আবৃত উদ্ভিদের সৃষ্টি হয় না। পরাগায়ন সম্পর্কে যদি বলা যায়, পরাগায়ন কী হবে, পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়। কোথায়, নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে সরাসরি ডিম্বক রন্ধ্রে। যেমন এটি একটি ডিম্বক, সেই ডিম্বকের যে উপরি যে অংশ, সেই ওখানে একটা রন্ধ্র রয়েছে, সেই রন্ধ্রে এই জায়গায় পরাগরেণু পতিত হয়। কিন্তু আমরা দেখেছি আবৃতবীজ উদ্ভিদের ক্ষেত্রে গর্ভমুণ্ডে পতিত হয়। যেমন এখানে গর্ভমুণ্ডে এখানে পতিত হবে, এখানে পতিত হবে। তো কারণ এতে তো আমরা সুগঠিত গর্ভাশয়, গর্ভকিশোর এগুলো দেখেছি। সো এর কিন্তু গর্ভমুণ্ডও রয়েছে, সো এখানে আসলে গর্ভমুণ্ডেই পতিত হবে। এরপর আমরা যদি দেখি দিনিশেক, আমরা দেখেছিলাম নগ্নবীজিতে সাধারণত দিনিশেক ঘটে না, কারণ একটি শুক্রাণু নিষেক হওয়ার আগেই অ্যান্ডোস্পার্ম সৃষ্টি করে, আমরা দেখেছিলাম। এজন্য বলছে দিনিশেক ঘটবে না নগ্নবীজিতে। কারণ কি, দুটি শুক্রাণু সেখানেও সৃষ্টি হয়, কিন্তু কি হবে,
তো এজন্যই এখানে দিনশেষ ঘটবে না। আহ, কিন্তু আবৃত্তি উদ্ভিদের ক্ষেত্রে আমরা দিনশেষ ঘটে, সেটা আমরা দেখেছি। অ্যান্ডোস্পার্ম, সে অ্যান্ডোস্পার্ম নিয়ে তো কথা বলাই হলো। অ্যান্ডোস্পার্ম সম্পর্কে ইতিমধ্যে কিন্তু কথা বলেছি, তোমরা জানো। এরপরে ভেসেল ও সঙ্গী কোষ। তো জাইলেমে সুগঠিত ভেসেল কোষ এবং ফ্লোয়েমের সঙ্গী কোষ নেই, কোথায় নেই? নগ্নবীজ উদ্ভিদে। কিন্তু আবৃত্তি উদ্ভিদে কিন্তু এই যে ভাস্কুলার বৈশিষ্ট্য, যেটা আর কি ভাস্কুলার বৈশিষ্ট্য, সেই ভাস্কুলার বৈশিষ্ট্য কিন্তু পরিপূর্ণ, সেটা আগে বলা হয়েছিল। অর্থাৎ সুগঠিত ভেসেল কোষ থাকবে জাইলেমে এবং ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকবে। আরেকটা বলা হয়েছে পরাগায়নের মাধ্যম। পরাগায়নের মাধ্যম কি হবে? পরাগায়নের মাধ্যম নগ্নবীজ উদ্ভিদে বায়ু। আবৃত্তি উদ্ভিদে কী কী হতে পারে? বায়ু হতে পারে, পানি হতে পারে এবং প্রাণী হতে পারে। তো আবৃত্তি উদ্ভিদের গোত্র পরিচিতির ক্ষেত্রে যদি বলা যায়, সেক্ষেত্রে কী হবে? তো দুটি প্রধান শ্রেণীতে আবৃত্তি উদ্ভিদকে বিভক্ত করা যায়। একটি হচ্ছে ম্যাগনোলিয়া শ্রেণী বা দ্বিবীজপত্রী উদ্ভিদ, এবং আরেকটি হচ্ছে লিলি শ্রেণী বা একবীজপত্রী উদ্ভিদ। তো এই শ্রেণীকে আবার কিন্তু পুনরায় উপশ্রেণী, বর্গ এবং গোত্রে বিভক্ত করা যায়। তো বলা হয়েছে 380টি গোত্রের অন্তর্ভুক্ত করেছেন ডক্টর আর্থার কনকুইস্ট। তাহলে আমরা 380টি যদি গোত্রের দেখি, তাহলে এই গোত্রের মধ্যে আবার একবীজপত্রী কতগুলো আছে এবং দ্বিবীজপত্রী কতগুলো আছে। এই 380টি যে আবৃত্তি উদ্ভিদের গোত্র, সেখানে 65টি আছে হলো একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী আছে 315টি। তো এখান থেকে আমরা একটা বিষয় কিন্তু ভাবতেই পারি যে একবীজপত্রী উদ্ভিদ কিন্তু যে প্রজাতি বলি আর গোত্র সংখ্যাই বলি, এটা কম। অর্থাৎ দ্বিবীজপত্রী উদ্ভিদের কিন্তু গোত্র সংখ্যা বেশি বলে এর ভেরিয়েশন বেশি এবং সংখ্যাটাও বেশি হওয়ার কথা। আমরা দেখি স্বভাব এবং স্বরূপ আবৃত্তি উদ্ভিদের ক্ষেত্রে। তো এখানে 4 ধরনের মোটামুটি স্বভাবের পাওয়া যায়: বিরুৎ, উপগুল্ম, গুল্ম এবং বৃক্ষ। তো বিরুৎ কোনগুলো? যেমন ধান, গম, দুর্বা ঘাস বা ঘাস জাতীয়। তো বিরুৎগুলো বহু বর্ষজীবী হয় এবং শুধু বর্ষজীবীও হয়। তো এগুলো বিরুৎ আমরা কিভাবে চিনব? এর কাণ্ডগুলো থাকবে ছোট এবং নরম। ছোট থাকবে এবং নরম নরম থাকবে। যেমন আমরা এখানে ধান গাছের যে ছবি দেখতে পাচ্ছি, এই কাণ্ডগুলো আমরা যদি দেখি, তাহলে কিন্তু এই কাণ্ডগুলো ছোট এবং নরম দেখতে পাই। এরপরে এটা কি বীজপত্রী? এটা কিন্তু একবীজপত্রী এবং এটা কিন্তু আবৃত্তিবীজী উদ্ভিদ। আচ্ছা, উপগুল্ম। তো বলা হচ্ছে গুল্মের চেয়ে ছোট, অপেক্ষাকৃত ছোট। তার আগে দেখে নিই তাহলে গুল্মটা কি। গুল্ম বলা হচ্ছে একক গুঁড়িবিহীন ঝোপ জাতীয় মাঝারি ধরনের কাষ্ঠল উদ্ভিদ, যেমন জবা, রঙ্গন, গোলাপ। যেমন আমরা এখানে জবা ফুল গাছ দেখতে পাচ্ছি। এই জবা ফুল গাছ তাহলে কেমন দেখতে? ঝোপ জাতীয় এবং কেমন? একক গুঁড়িবিহীন মাঝারি ধরনের কাষ্ঠল উদ্ভিদ। তো এর থেকে অপেক্ষাকৃত যে ছোট উদ্ভিদ, সেগুলো হলো উপগুল্ম। যেমন এটা এই উপগুল্ম, যেমন উদাহরণ যেমন কালকাসুন্দা, দাঁত মর্জন। তাই এখানে যে গাছটি আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে কালকাসুন্দা উদ্ভিদ। তো এটা হলো উপগুল্ম। এরপর আমরা বৃক্ষ দেখছি এখানে, যে ছবিতে দেখতে পাচ্ছি কাঁঠাল গাছ, আম গাছ। সেই আম গাছের আমরা যদি বৈশিষ্ট্য চিন্তা করতে যাই, তাহলে দেখতে কেমন হবে? একক কাণ্ড বিশিষ্ট দেখা যাবে এবং কিন্তু কাণ্ড এখানে একটাই আমরা দেখতে পাচ্ছি, একটাই কাণ্ড দেখতে পাচ্ছি এবং এর কাষ্ঠল উদ্ভিদ। তো এই বৃক্ষগুলো বহু বর্ষজীবী। তো যাই হোক, এই আমরা তার মানে হলো আবৃত্তি উদ্ভিদগুলো বৃক্ষ হতে পারে, গুল্ম জাতীয় হতে পারে, উপগুল্ম হতে পারে, বিরুৎ হতে পারে। এরপরে আমরা যদি দেখি যে আমরা মূল সম্পর্কে কথা বলবো, মূলের ধরন সম্পর্কে কথা বলবো এখন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মূল। তো প্রথমেই প্রধান মূল সম্পর্কে বলবো। প্রধান মূলকে ইংরেজিতে ট্যাপরুট বলা হয়। তো আমরা এই মূলটাকে যদি দেখি যে এই প্রধান মূলগুলো আসলে কীরকম। প্রধান মূলগুলো আসলে একটি উদ্ভিদের যে কাণ্ডের নিচের অংশ রয়েছে, সেই নিচের অংশ থেকে কিন্তু সোজা মাটির মধ্যে ঢুকে গেছে। এবং এই মূলগুলো ভ্রূণমূল থেকে সৃষ্টি হয় এবং সেটা ক্রমাগত বৃদ্ধি পেয়ে পরবর্তীতে যে মূলতন্ত্র গঠন করে। কীভাবে মূলতন্ত্র গঠন করে? আমরা যদি এখানে দেখি, তাহলে এই যে প্রধান মূল, সেই প্রধান মূল থেকে কিন্তু কিছু শাখা বের হয়েছে। যেমন এই শাখা বের হয়েছে, এই শাখা বের হয়েছে, হ্যাঁ, সেই শাখা বের হয়েছে, সেখান থেকে আবার কিছু প্রশাখাও বের হয়েছে, আমরা দেখতে পাচ্ছি।
তো এইভাবে এই প্রধান মূলটা মূলতন্ত্র গঠন করে। তো এই প্রধান মূল দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। দ্বিবীজপত্রী উদ্ভিদগুলোতে এই প্রধান মূল পাওয়া যায়। তো এই মূলগুলো খাদ্য সঞ্চয় করে, এই জন্য এদেরকে সঞ্চয়ী প্রধান মূলও বলা যায়। এরপরে আমরা যদি দেখি অস্থানিক মূল কোনগুলো, তো আমরা দেখেছি প্রধান মূলগুলো ভ্রূণ অবস্থায় সৃষ্টি হয়, কিন্তু অস্থানিক মূল ভ্রূণমূল হতে সৃষ্টি হয় না। উদ্ভিদের অন্য যে কোনো অঙ্গ থেকে এই মূলগুলো সৃষ্টি হতে পারে। যেমন কেয়া বট ইত্যাদি ক্ষেত্রে আমরা অস্থানিক মূল দেখতে পাই। যেমন আমরা এখানে খেয়াল করি যে অস্থানিক মূল দেখা যাচ্ছে যে কিছুটা উপরে, আমরা যে কাণ্ড যদি এটাকে চিন্তা করি, সেই কাণ্ডর কিছুটা মাটি থেকে কিছুটা উপরে সৃষ্টি হয়েছে, অর্থাৎ ভ্রূণমূল থেকে এটা সৃষ্টি হয়নি। এরপর যদি আমরা দেখি গুচ্ছমূল, তো গুচ্ছমূল বলছে কাণ্ডের নিম্নাংশ থেকে সৃষ্টি হবে, এক গুচ্ছ শুরু হবে। তো আমরা ধান গাছের কথা চিন্তা করি, ধান গাছের মূল কিন্তু গুচ্ছমূল। তো এখানে প্রধান মূল তো থাকবেই না, এই মূলগুলো কী হবে, শুরু শুরু হবে এবং এগুলো কী হবে, গুচ্ছ আকারে থাকবে। হ্যাঁ, এর মূলগুলো একটি শাখা থেকে প্রশাখা বের হবে, বের হয়ে একটি গুচ্ছের সৃষ্টি করবে, এগুলো হচ্ছে গুচ্ছমূল। এরপরে আমরা বলা যায় পরাশ্রয়ী মূল কোনগুলো, তো পরাশ্রয়ী উদ্ভিদের আমরা যদি দেখি যে পরাশ্রয়ী উদ্ভিদের যে মূল সৃষ্টি হয়, আমরা সোজাভাবে যদি চিন্তা করি, তো সেই মূলগুলোকে বলা হবে কি, পরাশ্রয়ী মূল। এখানে কিন্তু আমরা পরাশ্রয়ী মূলগুলো দেখতে পাচ্ছি। একটি আশ্রয়ী উদ্ভিদ, সেই উদ্ভিদের যে উদ্ভিদটিকে আশ্রয় নিয়েছে, সেই উদ্ভিদের যে আমরা মূল দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু হবে পরাশ্রয়ী মূল। তো আমরা সাথে সাথে এই ইংরেজি শব্দগুলো জেনে নেব। যেমন প্রধান মূলকে ট্যাপরুট বলা হচ্ছে, অস্থানিক মূলকে অ্যাডভেন্টিশিয়াস রুট বলা হচ্ছে, গুচ্ছমূলকে ফাইব্রাস রুট বলা হচ্ছে, আর পরাশ্রয়ী মূলকে এপিফাইটিক রুট বলা হচ্ছে। এরপরে আমরা কাণ্ড নিয়ে যদি কথা বলি, তাহলে প্রথমেই দেখি ফাঁপা কাণ্ড। তো ফাঁপা কাণ্ডের ইংরেজি শব্দ এখানে ফিস্টুলার স্টেম। ফাঁপা কাণ্ড, আমরা ফাঁপা কাণ্ডের কথা চিন্তা করতে পারি, আমরা আম গাছ, জাম গাছ, এগুলো যে কাণ্ড, সেগুলো হলো নিরেট। কিন্তু ফাঁপা কাণ্ড যদি আমি দেখি, তাহলে আমরা প্রথমে বাঁশ বা নলখাগড়া যে আছে, ওগুলোর কথা চিন্তা করি। এখানে আমরা বাঁশের ছবি দেখিয়েছি। তো এখানে ফাঁপা কাণ্ডগুলোতে কী থাকে, ভিতরে এই কাণ্ডের মাঝে ফাঁপা থাকে। কিন্তু এই কাণ্ডগুলোর কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, সেগুলো এই কাণ্ডে পর্ব এবং উপপর্ব থাকে। এখন আমরা দেখে নিই এই যে ফাঁপা কাণ্ড, এই ফাঁপা কাণ্ডের পর্ব কোনগুলো এবং উপপর্ব কোনগুলো। এই যে এখানে আমরা বাঁশ ছবিটা স্পষ্ট দেখতে পাচ্ছি, বাঁশের এই অংশটি হবে পর্ব এবং মধ্যপর্ব কোনটা, তাহলে এটাও মধ্যপর্ব, আর সরি, এটা পর্ব, এটাও পর্ব। এখন মধ্যপর্ব হলো এর মাঝের যেটুকু অংশ থাকলো, অর্থাৎ ফাঁপা অংশ যেটুকু, জাস্ট মানে দুটি পর্বের মধ্যবর্তী যে অংশ, সেটাকে আমরা বলবো হলো মধ্যপর্ব। তো ফাঁপা কাণ্ডর যেহেতু নিরেট হবে না, তাহলে ফাঁপা হবে কোন অংশ, পুরো কাণ্ডই তো ফাঁপা হয় না, ফাঁপা হয় মধ্যপর্ব অংশ। মধ্যপর্ব অংশ মানে এইটুকু অংশ, সে কথা বলা হচ্ছে। তো এইগুলো আমরা কোথায় দেখতে পাই, ঘাস গোত্রের উদ্ভিদে দেখতে পাই। যেমন বাঁশ, বাঁশ দেখলে অনেক লম্বা শক্ত হলেও এবং বেশ মোটা হলেও, এটা কিন্তু আসলে ঘাস গোত্রের মধ্যে পড়ে। তো আমরা ফাঁপা কাণ্ড শেষ করলাম। এখন রাইজম। রাইজম বলতে যে প্রথমে আমরা আদা হলুদ এগুলো বিষয়গুলো আমরা মাথায় নিয়ে আসি। তো রাইজম কিন্তু ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। আচ্ছা, এটা কিন্তু মূল নয়। রাইজম, এই আদা হলুদ, এটা হলো কি, রূপান্তরিত কাণ্ড। এটা কোথায় থাকবে, ভূমির নিচে থাকবে, এবং ভূমির নিচে যে কাণ্ড থাকবে সেটাই রূপান্তরিত হয়ে এই আদা হলুদ সৃষ্টি হয়েছে, এবং এদেরকে বলা হয় রাইজম। তো এগুলো কি করে, মাটির নিচে, এগুলো কিন্তু মাটির নিচে আনুভূমিকভাবে থাকছে, সৃষ্টি হয়। যেমন এটা যদি আমরা মাটির উপরিতল কল্পনা করি, তাহলে কি হবে, এই আদা হলুদ এগুলো মাটির নিচে বাড়বে এইভাবে আনুভূমিকভাবে, এদিকে বাড়বে বা এদিকে বাড়বে, আনুভূমিকভাবে বাড়বে। এবং এগুলোতে কিন্তু যেমন এখানে ছবিতে দেখতে পাচ্ছি, আনুভূমিকভাবে এরা বৃদ্ধিপ্রাপ্ত হয়, এবং এরা দেখতে আঙ্গুলের মতো, আঙ্গুলের মতো অভিক্ষেপ সৃষ্টি হয়, যেমন এরকম 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 এরকম। তো এগুলোকে আমরা কি বলবো, রাইজম। তাহলে রাইজম হতে হলে এটা কী হতে হবে, অবশ্যই এটা রূপান্তরিত কাণ্ড এবং আরও কি, আনুভূমিকভাবে বর্ধিত হয়।
তো যাই হোক, অবশ্যই এটা কিন্তু রূপান্তরিত কাণ্ড, মূল নয়। এরপর আমরা টিউবার। তো টিউবার বলতে প্রথমেই আমরা যে গোলালু, সেই গোলালুর যেন ছবিটা যেন মাথায় আসে বা চোখের সামনে ভাসে। তো গোলালু একটি টিউবার। তো টিউবারের বৈশিষ্ট্য বা সংজ্ঞায় কী বলা হয়েছে, বলছে যে ভূনিম্নস্থ যে কাণ্ডর যে শাখা, সেই শাখার মাথার স্ফীত অংশ, যেমন এই যে আলু, তো এই শাখাগুলো এখান থেকে ভূনিম্নস্থ যে কাণ্ড, সেই কাণ্ড থেকে যে শাখা সৃষ্টি হয়েছে, যেমন গুচ্ছমূল বলতে পারি, গুচ্ছমূলের মতো, সেই শাখার মাথায় কিন্তু এই আলুগুলো হয়েছে। অর্থাৎ এগুলো হলো, তাহলে আমরা কি বলবো, টিউবার বলবো। অর্থাৎ গোল আলু কিন্তু টিউবার উদাহরণ, কিন্তু মিষ্টি আলু কিন্তু টিউবার নয়। এগুলোকে মিষ্টি আলু কিন্তু হলো মূলের স্ফীত অংশ, এটা কিন্তু কাণ্ড নয়। কিন্তু আলু কিন্তু কাণ্ড, অর্থাৎ কি রূপান্তরিত কাণ্ড। তাহলে আলু এবং গোল আলুর মধ্যে পার্থক্য রয়েছে। তো আমরা অবশ্যই মাথায় রাখবো শুধু এইভাবে যে আলু টিউবার, আলু কাণ্ড, কিন্তু মিষ্টি আলু সেটা কিন্তু কাণ্ড নয়। এরপরে আমরা যদি বাল্বের কথা মাথায় আসলে আমরা অবশ্যই মাথায় আসতে হবে পেঁয়াজের কথা, রসুনের কথা। তো বাল্বের সংজ্ঞায় বলা হয়েছে ভূনিম্নস্থ অতি সংক্ষিপ্ত রূপান্তরিত কাণ্ড। তাহলে এই বাল্বও কিন্তু রূপান্তরিত কাণ্ড, এবং এটা সংজ্ঞায় কী বলা হয়েছে, অতি সংক্ষিপ্ত রূপান্তরিত কাণ্ড। আমরা এখানে তাই দেখতে পাচ্ছি যে এটা কিন্তু পরবর্তীতে আর সেই যে আমরা দেখেছিলাম রাইজম, আদা, হলুদ, এটার মধ্যে কিন্তু বাড়ে না আনুভূমিকভাবে এভাবে। হ্যাঁ, এখানে কি হয়, কাণ্ডের ঠিক নিচে অতি সংক্ষিপ্তভাবে সেটা একটু ফুলে যায় বা বড় হয়, এজন্য বলছে অতি সংক্ষিপ্ত রূপান্তরিত কাণ্ড। এটা হলো বাল্ব। এরপরে বলছে রূপান্তরিত কাণ্ডের উদাহরণে আর একটা রানার কথা বলছে। তো বলছে উদ্ভিদের দুর্বল কাণ্ড যখন মাটির উপরে পড়ে থাকে, তখন পর্বের নিচে কিছু অস্থানিক মূল, উপরে পাতা বের হয়। এটাকে থানকুনি কথা যদি আমরা চিন্তা করি, থানকুনির যে কাণ্ড সেটা কিন্তু খুব দুর্বল কাণ্ড, অর্থাৎ থানকুনির কাণ্ড দুর্বল হওয়ার কারণে সেটা কী করে, মাটিতে পড়ে যায়। তো এরকম কাণ্ডটা এরকম ছিল, পরবর্তীতে কী হলো, মাটিতে পড়ে এরকম অবস্থার সৃষ্টি হলো। তখন কি হয়, সে মাটির উপরে যে পড়ে আছে সেখানে মাটির নিচ থেকে কিছু অস্থানিক মূলের সৃষ্টি হয়, আর উপরে যে অংশ রয়েছে যেটা মাটির সাথে নয়, সেই দিক থেকে কি হবে, পাতা সৃষ্টি হবে থানকুনি গাছে। তো তাহলে যাই হোক, এই ধরনের যে আমরা কাণ্ড দেখি, সেই কাণ্ডগুলো কী বলা হবে, রানার বলা হবে। তাহলে আমরা আরেকবার এটা সম্পর্কে পড়ে নেই। তাহলে ফাঁপা কাণ্ডের উদাহরণ কী হতে পারে, বাঁশ। তো ফাঁপা কাণ্ড। রাইজোমের উদাহরণ কী হতে পারে, রাইজোমের উদাহরণ হতে পারে আদা, হলুদ। টিউবার, গোলালু, বাল্ব, পেঁয়াজ, রসুন। রানার হলো থানকুনি। এরপরে গুরুত্বপূর্ণ একটি সাবটপিক পাতা। সে পাতা নিয়ে আমরা কথা বলবো। পাতায় যে প্রধান তিনটি অংশ থাকে একটি পাতার। তো প্রধান তিনটি যে অংশ আমরা দেখে নিই, পত্রমূল, পত্রবৃন্ত এবং পত্রফলক। এই যে আমরা পাতার ছবিটি দেখতে পাচ্ছি, এখানে পত্রমূল যদি বলা হয় তাহলে কোনটা বলা হবে, পত্রমূল যে বেস, তার আমরা কি পত্রমূল বলবো, এই অংশটিকে পত্রমূল বলবো। পত্রবৃন্ত, এই যে এটা পত্রবৃন্ত, এইটুকু অংশ পত্রবৃন্ত, এবং পত্রফলক বা ল্যামিনা, সেটা হলো আমরা এই অংশটুকু দেখতে পাচ্ছি, এই যে এই অংশটুকু সবুজ চ্যাপ্টা যে অংশটুকু দেখতে পাচ্ছি একটু প্রশস্ত, সেই অংশটাকে বলা হবে কি, ল্যামিনা বা পত্রফলক। তাহলে আবারও মনে করি, আদর্শ পাতার তিনটি অংশ, পত্রমূল, তারপরে কি বলবো, পত্রবৃন্ত, এবং সর্বশেষ পত্রফলক। তো বলছে পাতা বোটাযুক্ত বা বোটাবিহীন হতে পারে, অথবা পত্রবৃন্তের কথা বলা হচ্ছে, পত্রবৃন্ত নাও থাকতে পারে। উপপত্র, এখানে আমরা এই যে পাতার যে পত্রমূল রয়েছে, সেই মূলের দিকে কিন্তু আমরা পাতার মতো দেখতে দুটি অংশ দেখতে পাচ্ছি বা গঠন দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হবে উপপত্র। তো এই উপপত্র যে সব পাতায় থাকে তা কিন্তু নয়, এই উপপত্র সব পাতায় নাও থাকতে পারে। তো বলছে একটি পাতায় একটি বা একাধিক পত্রফলক থাকতে পারে, যেমন এই যে এই পত্রফলক, একটি পাতায় একটিও থাকতে পারে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি,
অথবা একাধিকই থাকতে পারে। একাধিক যেমন আমরা নারকেল গাছে কিন্তু একাধিক পত্রফলক দেখতে পাই, এটা মূল পাতা, সেখানে কিন্তু আমরা অনেকগুলো পত্রফলক দেখতে পাই। তো এইসব যে বৈশিষ্ট্য আমরা কেন জানবো, এই বৈশিষ্ট্যগুলো আমরা জানবো গৌণ এবং প্রজাতি শনাক্তকরণের ক্ষেত্রে, কারণ গৌণ প্রজাতি শনাক্তকরণের ক্ষেত্রে পাতার এই বৈশিষ্ট্যগুলো জানার প্রয়োজন রয়েছে। তো এরপরে আমরা কিন্তু পড়লাম পত্রবিন্তু পড়ছি, পত্রফলক পড়ছি। পত্রবিন্তু বা বোটা, এটাকে ইংরেজিতে পিটিওল বলা হবে। ল্যামিনা বা পত্রফলক, বা একে কিন্তু অন্যভাবে লিপ ব্লেড বলা হয়। আর উপপত্র আমরা দেখেছি, ইংরেজি প্রতিশব্দ হচ্ছে স্টিপিউল। স্টিপিউল অর্থাৎ এটিকে, এই যে উপপত্র, এটাকে ইংরেজিতে স্টিপিউল বলা হচ্ছে। তো এখন আমরা পাতার যে কিছু বিভক্তি সেই সম্পর্কে আমরা পড়ব, ধরন আরও পড়ব। যেমন পাতাকে প্রধান আমরা যদি দুই ভাগে ভাগ করা যায় প্রধানত, সেক্ষেত্রে একটি হবে সরল পত্র এবং আরেকটি হবে যৌগিক পত্র। তো সরল পত্র কোনগুলো? যে পাতায় একটি মাত্র পত্রফলক থাকে, এই যে পত্রফলক একটি, হ্যাঁ, একটি মাত্র পত্রফলক থাকে। পত্রফলক ইংরেজি আমরা কী পড়েছিলাম? ল্যামিনা। সে পাতাকে বলা হবে সিম্পল লিফ বা সরল পত্র। এরপরে যৌগিক পত্র, কম্পাউন্ড লিফ। একটি পাতায় একাধিক পত্রফলক থাকতে পারে, যেমন এখানে একটি আছে, এখানে একটি, এই পাতায় 5টি পত্রফলক দেখা যাচ্ছে, এখানে এখানে। তো এই ধরনের পাতাকে বলা হবে কি? যৌগিক পত্র। এই যৌগিক পত্রে এখানে যে 5টি ফলক রয়েছে, পত্রফলক রয়েছে, কিন্তু 5টি পাতায় আছে, এটা এভাবে বলা যাবে না। অর্থাৎ এই সম্পূর্ণটা মিলেই আমরা একটি পাতা বলছি। তো এর উদাহরণ কি বলছে? উদাহরণ গোলাপ, নিম, লজ্জাবতী, সজিনা পাতাতে আমরা এরকম যৌগিক পত্র দেখি, কামিনী, এগুলো। তো বলছে যৌগিক পত্রের প্রতিটি ফলককে পত্রক বলা হয়। এই প্রতিটি ফলককে আমরা কিন্তু পত্রক বলবো পরবর্তীতে। তারপর বলছে যৌগিক পত্রের মধ্যে আবার রয়েছে অচুর পক্ষল যৌগিক, সচুর পক্ষল যৌগিক। তো এখানে আমরা যতগুলো পাতা দেখতে পাচ্ছি ছবিতে, সবগুলোই কিন্তু আসলে যৌগিক পত্র। তাই এই যৌগিক পত্রগুলোতে আমরা প্রধান যে একদম ডান্ডির মতো যে অংশ দেখতে পাচ্ছি, এটাকে বলা হবে কি? র্যাকিস। এটাকে বলা হবে র্যাকিস। যেমন এটা হলো র্যাকিস, এটা তো তাই। এই প্রধান যে একটা দণ্ডের মতো দেখতে পাচ্ছি, সেটা কী হবে? র্যাকিস। এখন এই র্যাকিসের চূড়ায়, যেমন এই যে র্যাকিসটা, আমরা এই র্যাকিসটা যদি একদম উপরের অংশ কথা চিন্তা করি, এই র্যাকিসের চূড়ায় কি কোনো পাতা রয়েছে? ঠিক চূড়ায় কোনো পাতা নেই, এখানে কোনো পাতা নেই। সো এই ধরনের যৌগিক পত্রকে বলা হবে অচূর পক্ষল যৌগিক। তো এখানে উদাহরণস্বরূপ বলা হয়েছে বাদল লাঠিতে এই অচূর পক্ষল যৌগিক পত্র থাকে। সচূর পক্ষল যৌগিক কোনটি? এই যে র্যাকিসের যে মাথায়, সেই র্যাকিসের ঠিক মাথায় কিন্তু আরেকটি পাতা রয়েছে। অর্থাৎ সো তাহলে কী হলো? র্যাকিসের মাথায় যদি একটি পাতা থাকে, তাহলে এই ধরনের পাতাগুলো কিন্তু আসলে বিজোড় সংখ্যক ফলক হয়। যেমন এখানে আমরা 5টি দেখতে পাচ্ছি। তো যাই হোক, র্যাকিসের মাথায় যদি কোনো ফলক থাকে, পত্রক থাকে, তাহলে তাকে তখন আমরা বলবো সচূর পক্ষল যৌগিক। এরপরকে দ্বিপক্ষল যৌগিক এবং ত্রিপক্ষল যৌগিক পাতার ধরনের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে দ্বিপক্ষল যৌগিক যেমন কৃষ্ণচূড়া, উদাহরণ কৃষ্ণচূড়ার আমরা পাতা যদি দেখতে পাই, তাহলে এখানে আমরা যদি দেখি, এই যে র্যাকিস, এটা আমি এটার কথা বলছি, এই র্যাকিসের থেকে কিন্তু শাখা বের হয়েছে। যেমন এর একটা শাখা, একটি শাখা। এই শাখায় র্যাকিসের সাথে তো পাতা নেই, ফলক নেই, বরঞ্চ এই শাখায় সেই শাখাতে হলো এই পত্রক রয়েছে। অর্থাৎ র্যাকিসের সাথে পত্রক হবে না, র্যাকিস থেকে যে শাখা বের হবে, সেই শাখাতে যদি আমরা পত্রক দেখতে পাই, সেক্ষেত্রে সেই পাতাকে বলা হবে, বা সেই যৌগিক পত্রকে বলা হবে দ্বিপক্ষল যৌগিক। এখন ত্রিপক্ষল যৌগিক কি? কেমন হবে? ত্রিপক্ষল যৌগিক হবে র্যাকিস থেকে শাখা বের হবে, যেমন আমরা ছবিতে কিন্তু দেখতে পাচ্ছি, সেই শাখা থেকে আবার উপশাখা বের হবে, সেই উপশাখাতে পত্রক থাকবে। তখন এই ধরনের
যৌগিক পত্রকে বলা হবে ত্রিপক্ষল যৌগিক পত্র, এবং এটা দেখা যায় সজিনা পাতাতে। তাহলে সজিনা পাতা, এটা আমরা তাহলে সজিনা পাতা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ত্রিপক্ষল যৌগিক পত্র, অর্থাৎ সজিনা পাতা ত্রিপক্ষল যৌগিক পত্রের উদাহরণ, এবং কৃষ্ণচূড়া দ্বিপক্ষল যৌগিক পত্রের উদাহরণ। তো পাতার আকৃতির কথা বলা হচ্ছে, পাতার আকৃতি বিভিন্ন রকমের হতে পারে, লম্বা হতে পারে, ডিম্বাকার হতে পারে, হৃৎপিণ্ডাকার হতে পারে, বৃত্তাকার হতে পারে, এবার কি উপবৃত্তাকার হতে পারে, আর আমরা কত কত আকৃতি এখানে দেখতে পাচ্ছি। তো পত্রফলক ভিনেশন বা শিরাবিন্যাস। তো শিরাবিন্যাস কি? তো আমরা দেখতে পেয়েছি যে পত্রফলকে প্রথমে মধ্যশিরা থাকে, যেমন আমরা এই পাতাটি আমরা যদি নিয়ে কথা বলি, এখানে এই যে শিরা আমরা দেখতে পাচ্ছি এই পাতার মধ্যে, এটাকে বলা হবে মধ্যশিরা। তো মধ্যশিরা এর আবার কি উপশিরা থাকবে, যেমন এগুলো হলো উপশিরা। তো এই শিরা, উপশিরা বা মধ্যশিরা এগুলো পরস্পর কিভাবে বিন্যস্ত, সেই বিন্যস্তকে বলা হয় শিরাবিন্যাস, বা যে রীতিতে এগুলোকে বিন্যস্ত করা হয় তাকে বলা হয় শিরাবিন্যাস বা পত্রফলক ভিনেশন। এখন এই শিরাবিন্যাস দুই প্রকারের, খুব সহজ। একটা হলো প্যারালাল ভেনেশন, আর একটা হলো রেটিকুলেট ভেনেশন। তা প্যারালাল ভেনেশন আমরা কোথায় দেখতে পাই? যেমন এই যে আমরা দেখতে পাই হলো ইয়েতে ছন গাছ, এগুলো তো আমরা দেখতে পাই, একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই এর যে শিরাগুলো রয়েছে, এখানে যদি আমরা যদি মধ্যশিরা বলি, তাহলে এর যে উপশিরাগুলো রয়েছে এগুলো পরস্পর কিন্তু আসলে সমান্তরাল, এই জন্য এগুলোকে বলা হচ্ছে প্যারালাল ভেনেশন। আর রেটিকুলেট ভেনেশন বা জারিকুলেশন, ধান পাতায় আমরা দেখতে পাই, একবীজপত্রী উদ্ভিদ তো আমরা খুব সহজেই এটা চিন্তা করতে পারি। প্যারালাল ভেনেশন দেখা যায় ধান পাতায়। রেটিকুলেট ভেনেশন বা জারিকা শিরাবিন্যাস, তো জারিকা শিরাবিন্যাস এগুলো কি দেখা যায়, এই যে আমরা জালকের মতো এর যে শিরা উপশিরাগুলো রয়েছে, এই শিরা উপশিরাগুলো জালকের মতো রয়েছে, অর্থাৎ এখানে এরকমভাবে সৃষ্টি হয়েছে, এরকম এরকম আবার এরকম, অর্থাৎ আমরা জালের যে গঠন এর শিরা উপশিরাগুলো এরকম, অর্থাৎ এই পাতাগুলোকে যদি ধরে আমরা টান দেই সোজাভাবে কিন্তু ছিঁড়বে না, একটি অমসৃণ বা আঁকা বাঁকা হয়ে ছিঁড়ে আসবে। এর কারণটাই হলো এটাই যে এর যে শিরাগুলো রয়েছে এটা জালিকা আকৃতির। তাহলে আমরা শিরাবিন্যাসে আমরা যদি দেখি দুই প্রকার বা দুই ধরনের, একটি রেটিকুলেট শিরাবিন্যাস, একটি প্যারালাল শিরাবিন্যাস বা জালিকা শিরাবিন্যাস, সমান্তরাল শিরাবিন্যাস। তো এরপরে বলা হচ্ছে ফাইলোট্যাক্সি বা পত্রবিন্যাস। তো ফাইলোট্যাক্সি বা পত্রবিন্যাসে পাতাগুলো কাণ্ডে সাথে কিভাবে সংযুক্ত বা বিন্যস্ত আছে সেটা, তাকে বলা হচ্ছে পত্রবিন্যাস। যেমন একটি কাণ্ড, এই কাণ্ডে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা যেখান থেকে আমরা পাতাটা বের হয় সে স্থানকে আমরা পর্ব বলি। তো এখানে একটি পর্ব, একটি পর্ব, একটি পর্ব, একটি পর্ব, তাহলে এখানে আবার এই পাতা আমরা চিন্তা করি, সরি, এই পর্ব, এখানে একটি পর্ব আছে, এখানে একটি পর্ব আছে, এখানে একটি পর্ব আছে, যাই আরও পর্ব আছে এখানে। তো আমরা একান্তর যে পাতার যে অবস্থা, সেখানে আমরা দেখতে পাই কি একান্তর পাতা, একান্তর পত্র, সেখানে প্রতি পর্বে একটি করে পাতা থাকবে, এবং দেখা যায় যে একটি পত্রে যদি একদিকে পাতা থাকে ঠিক তার পরের পর্বেই আরেকটি পাতা থাকবে এবং সেটা অন্যদিকে। এই ধরনের শিরাবিন্যাস পত্রবিন্যাসকে বলা হয় একান্তর। তাহলে প্রতিমুখ কোনগুলো? প্রতি পর্বে দুটি করে পাতা থাকে, যেমন এই যে এটা আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রতি পর্বে দুটি করে পাতা থাকে। এরপরে আবর্তক কোনগুলো? প্রতি পর্বে দুইয়ের অধিক পাতা থাকতে পারে, যেমন এখানে এই উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখাই, এই যে একটা পর্ব, সেই পর্বে এখানে আমরা দেখতে পারি প্রতি পর্বে 3টি করে পাতা রয়েছে। তো কাণ্ডের পাতাগুলো কীভাবে বিন্যাস থাকবে তাকে বলা হয় পত্রবিন্যাস। সেই পত্রবিন্যাস হতে পারে একান্তর, প্রতি পর্বে একটি করে, সেই পত্রবিন্যাস হতে পারে
প্রতিমুখ, প্রতি পর্বে 2টি করে, অথবা থাকতে পারে আবর্তকভাবে, অর্থাৎ প্রতি পর্বে 2-এর অধিক। তো এইটাই ছিল পত্রবিন্যাস। তো পত্রবিন্যাস পড়ার সাথে সাথে আমাদের আজকের ক্লাস শেষ হয়ে গেল। আমাদের আজকের ক্লাসে আমরা যে পাতা, উদ্ভিদের যে কাণ্ড এবং মূল সম্পর্কে যে পড়াগুলো আমরা পড়লাম, সেগুলো আসলে শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে পরবর্তীতে কাজে লাগবে বা গুরুত্বপূর্ণ। তবে খুব ভালোভাবে বিষয়টাকে আত্মস্থ করতে হবে, যেগুলো আবৃত্তিবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, আবৃত্তিবীজী উদ্ভিদের এবং নগ্নবীজী উদ্ভিদের যে পার্থক্য, সেই পার্থক্যগুলো কিন্তু ভালোভাবে আত্মস্থ করতে হবে। তো আজকে আবৃত্তিবীজী উদ্ভিদ সম্পর্কে যে পর্যন্ত আজকে ক্লাস আমরা আলোচনা করতে চেয়েছিলাম, সে পর্যন্ত আসলে শেষ হয়ে গেল। তোমরা এই বিষয়গুলো তোমাদের যে রেফারেন্স বইগুলো রয়েছে সেগুলো থেকে আরও ভালোভাবে পড়ে নিবে, ওখান থেকে দেখে নিবে, সংজ্ঞাগুলো তোমরা অবশ্যই আত্মস্থ করে ফেলবে। তো আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। খোদা হাফেজ।